পড়ে শোনাচ্ছিলাম নাইল কিস্টাইনের একটি বই, অর্থনীতির সংক্ষিপ্ত ইতিহাস। বইটির আজ 11তম পর্ব। এই পর্বের প্রথম অধ্যায়, অধ্যায় 30, শিরোনাম ভবিষ্যৎ দর্শন। ভবিষ্যতে কি ঘটতে পারে সেটি নিয়ে জীবনে আপনাকে সবসময় অনুমান করতে হয়। আপনি জানেন সকালে শহরে যেতে আপনার 20 মিনিট সময় লাগবে, সুতরাং যদি সকাল 9টার মধ্যে সেখানে আপনার পৌঁছানোর দরকার হয়, তাহলে আপনি সকাল 8:40-এ বাস স্টপে উপস্থিত থাকবেন। আর কিভাবে আপনি জানেন যে সেখানে পৌঁছাতে বাস 20 মিনিট সময় নেবে? কারণ আজ সেখানে যেতে আপনার 20 মিনিট সময় লেগেছিল, তার আগের দিনও একই সময় লেগেছিল। আপনি যতটুকু মনে করতে পারেন এর আগে প্রতিদিনই একই পরিমাণ সময় লেগেছিল। একদিন একটি গ্যাস কোম্পানি ঘোষণা করেছে যে সোমবার থেকে একটি নতুন পাইপ বসানোর জন্যে কোম্পানিটি একটি রাস্তা বন্ধ রাখবে। সেই রাস্তা ব্যবহার করা সব গাড়ি আপনার বাসে যাওয়ার পথটিকে তাদের বিকল্প পথ হিসেবে ব্যবহার করবে। সোমবারে আপনার গন্তব্যে পৌঁছাতে 30 মিনিট সময় লেগেছিল। আপনি ভেবেছিলেন 20 মিনিট লাগবে, কারণ অতীতে এই পথটি 20 মিনিটেই অতিক্রম করেছেন আপনি। সুতরাং আপনার পৌঁছাতে 10 মিনিট দেরি হলো। কয়েকটা দিন এই একই জিনিস ঘটল। এরপর আসলে কি ঘটছে সেটি আপনি অনুধাবন করতে পারলেন। সুতরাং আপনি বাস স্টপে 10 মিনিট আগে, অর্থাৎ সকাল 8:30-এর মধ্যেই উপস্থিত হতে শুরু করলেন। 1970-এর দশকে কিভাবে মানুষ ভবিষ্যৎ সম্বন্ধে পূর্বধারণা করে সেটি জানতে অর্থনীতিবিদরা আগ্রহী হয়ে উঠেছিলেন। এর কারণ অর্থনৈতিক কর্মকাণ্ড ঘটে বহু দিন, মাস এবং বছর সময়ব্যাপী। আজই কেবল নির্মাণ করা হলো এমন কোনো টায়ার কারখানা হয়তো 5 বছর পরেই মুনাফা অর্জন করতে শুরু করবে। একজন শ্রমিক একটি বেতন মেনে নিয়ে কাজ করতে শুরু করলেন। তিনি হিসাব করে দেখেছিলেন এটি তার 6 মাসের বাড়ি ভাড়া সঠিকভাবে মেটাতে পারবে। ভবিষ্যৎ পরিস্থিতি কেমন হতে পারে সেটি নিয়ে পূর্বধারণা করতে ব্যবসা প্রতিষ্ঠান আর শ্রমিকদের বাধ্য হতে হয়। আগামী 5 বছরের মধ্যে টায়ারের বাজার কতটা বৃদ্ধি পাবে? আগামী 6 মাসে বাড়ি ভাড়া কতটা বাড়বে? যখন আপনি আপনার গন্তব্যের দিকে যাত্রাপথের পরিকল্পনা করেন, তখন আপনি অ্যাডাপটিভ এক্সপেকটেশন, অর্থাৎ সঙ্গতিপ্রবণ প্রত্যাশা করতে পারেন। অর্থাৎ সেই মুহূর্ত অবধি যা ঘটেছে সেটি লক্ষ্য করে আপনি ভবিষ্যৎবাণী বা পূর্বধারণা করেন। কখনো এটি ভালোই কাজ করে, কিন্তু এটি কাজ করেনি যখন সেই গ্যাস কোম্পানিটি হঠাৎ করেই রাস্তা বন্ধ করে খোঁড়াখুড়ি শুরু করেছিল। অর্থনীতিবিদরা এই অ্যাডাপটিভ প্রত্যাশার তত্ত্বটি নিয়ে চিন্তা শুরু করেছিলেন, যে তত্ত্বটি অধিকাংশই ব্যবহার করে থাকেন। আপনার যাত্রা পথটি নিয়ে আপনি যখন পরিকল্পনা করেছেন, তখন আপনি পুরোপুরিভাবে যৌক্তিক ছিলেন না। আপনি আরও ভালো করতে পারতেন যদি রাস্তার পরিস্থিতি নিয়ে রিপোর্টগুলো আগেই লক্ষ্য করতেন এবং গ্যাস কোম্পানির রাস্তা খোঁড়ার কাজটি আপনার যাত্রাকে কিভাবে প্রভাবিত করতে পারে তাৎক্ষণিকভাবে সেই বিষয়টি আপনি আপনার বিবেচনায় আনতেন। ব্যবসা প্রতিষ্ঠান এবং শ্রমিকরাও ক্ষতির শিকার হয় যদি তারা লভ্য সব তথ্য ব্যবহার না করে ভবিষ্যৎ সম্বন্ধে পূর্বাভাস করে। একটি গাড়ির টায়ার কোম্পানি যদি গাড়ি উৎপাদন সংক্রান্ত নতুন নিষেধাজ্ঞা আমলে না নেয়, এটি বেশিরভাগ ক্ষেত্রে আশাবাদী হবে ভবিষ্যতে এর বাজারের আকার নিয়ে এবং পরিণতিতে এমন একটি কারখানা এটি নির্মাণ করবে যা পরবর্তীতে অলাভজনক প্রমাণিত হবে। অর্থনীতিবিদরা একটি নতুন তত্ত্ব গ্রহণ করেছিলেন, রেশনাল এক্সপেকটেশন। প্রথম এই ধারণাটি প্রস্তাব করেছিলেন আমেরিকার অর্থনীতিবিদ এবং গণিত বিস্ময় জন মুথ, যার জন্ম 1930 সালে এবং মৃত্যু 2005 সালে। নিজের কাজ সম্বন্ধে কোনো কিছু প্রকাশ করার ব্যাপারে যে মানুষটির খুব অনীহা ছিল। বোঝা যাচ্ছে যে তিনি তার গবেষণা সংক্রান্ত বহু কাগজপত্র লুকিয়ে রেখেছিলেন, যেগুলো তিনি কাউকে দেখানোর জন্য অনুপযুক্ত ভেবেছিলেন। তার যুগান্তকারী রেশনাল এক্সপেকটেশন অ্যান্ড দ্য থিওরি অফ প্রাইস মুভমেন্টস প্রবন্ধটি প্রকাশিত হয়েছিল 1961 সালে। প্রথমে এটি উপেক্ষিত হয়েছিল। সেই সময়ের তুলনায় তার ধারণাগুলো অনেক বেশি অগ্রসর ছিল।
এবং তিনি সেই ধারণাগুলো প্রচার করার আদৌ কোনো চেষ্টা করেননি। সম্মেলনে বক্তৃতা দেওয়ার বহু আমন্ত্রণ তিনি প্রত্যাখ্যান করেছিলেন। এর পরিবর্তে বাড়িতে বসে বরং গবেষণা করতে আর তার প্রিয় বাদ্যযন্ত্র চেলো বাজাতে ভালোবাসতেন। 1970-এর দশকে নতুন প্রজন্মের অর্থনীতিবিদরা অনুধাবন করেছিলেন মুথের ধারণাগুলো আসলেই বৈপ্লবিক, আর সেই ধারণাগুলো আরও বিস্তারিতভাবে ব্যাখ্যা আর বিকশিত করার জন্যে তাদের কয়েকজন নোবেল পুরস্কারও পেয়েছিলেন। মুথের ধারণাটি বর্ণনা করার জন্য খুব সরল। রেশনাল প্রত্যাশা যদি থাকে আর আপনি কোনো সমস্যায় পড়বেন না। এর আগে আপনার গন্তব্যে পৌঁছাতে কী পরিমাণ সময় লেগেছিল সেটির ওপর ভিত্তি করে আপনার গন্তব্যে পৌঁছাতে কত সময় লাগবে সেটি পূর্বধারণা না করে গ্যাস কোম্পানির পূর্ব ঘোষণা সহ আপনি আজ পাওয়া যাচ্ছে এমন সব তথ্যই কোনো ভবিষ্যৎবাণী করার জন্য ব্যবহার করবেন। সুতরাং সোমবারে আপনি ভেবেছিলেন মোট 30 মিনিট সময় লাগবে বাসে করে শহরে যেতে। আপনার এই পূর্বধারণা সবসময় নির্ভুল হবে না। একদিন বাসের হয়তো 28 মিনিট সময় লাগবে যদি রাস্তায় যানবাহনের ভিড় কম থাকে। হয়তো স্থানীয় কোনো একটি প্রতিষ্ঠান তাদের কর্মীদের সেদিন ছুটি দিয়েছিল। আরেকদিন হয়তো 32 মিনিট সময় লাগবে কারণ একটি দুর্ঘটনা সেদিন রাস্তায় যানবাহন চলাচলের গতি কমিয়ে দিয়েছিল। এ ধরনের পূর্বধারণা করা সম্ভব নয় বা র্যান্ডম বিষয়ের কারণে আপনার ভবিষ্যৎবাণীর হিসাবে খানিকটা এদিক সেদিক হচ্ছে, কারণ এই বিষয়গুলো ট্রাফিকের গতি প্রভাবিত করে। গড়পড়তাভাবে যাতায়াতে 30 মিনিট সময় লাগবে, এটি একটি ভালো ভবিষ্যৎবাণী। মুথের ধারণাগুলো অর্থনীতির বিশ্লেষণে যারা প্রয়োগ করেছিলেন তাদের মধ্যে প্রধান ছিলেন অর্থনীতিবিদ ইউজিন ফামা, যার জন্ম 1939 সালে। তিনি ভেবেছিলেন এই যৌক্তিক প্রত্যাশাগুলো ইঙ্গিত দেয় কিভাবে অর্থ সংক্রান্ত বাজারগুলো কাজ করে। আর্থিক পদ্ধতিতে ব্যাংক এবং স্টক এক্সচেঞ্জগুলো সঞ্চয়কারীদের কাছ থেকে টাকা ঋণগ্রহীতাদের কাছে নিয়ে যায়। একজন সঞ্চয়কারী চাইছেন একটি ব্যাংক অ্যাকাউন্টে তিনি 500 পাউন্ড রাখবেন এবং এটি তিনি 6 মাস পরে তুলে নেবেন। একটি কর্পোরেশন সেই সঞ্চয়টি ঋণ নিতে আগ্রহী, কিন্তু একটি খনি খনন করার জন্য তাদের দরকার 10 মিলিয়ন পাউন্ডের একটি ঋণ, যা এটি 5 বছরের মধ্যে পরিশোধ করবে। আর্থিক প্রতিষ্ঠানগুলো মিলিয়ন সংখ্যক মানুষের সঞ্চয় একসঙ্গে জড়ো করে একটি বড় আকারের টাকার পরিমাণ সৃষ্টি করতে এই সমস্যাটির সমাধান করে, যা কোম্পানিগুলোর ঋণ হিসাবে প্রয়োজন, এবং এই প্রতিষ্ঠানগুলো টাকার প্রবেশ ও এর বাইরে বের হওয়ার সময়টি নিয়ন্ত্রণ করে। একটি ব্যাংক এটি করে সঞ্চয়কারী ও ঋণ গ্রহীতার মধ্যে মধ্যস্থতাকারী হিসাবে কাজ করে। একটি স্টক মার্কেটে কোম্পানিগুলো এটি করে শেয়ার বিক্রয় করে। শেয়ার বিক্রেতারা তাহলে কোম্পানিটির একটি অংশের মালিক। শেয়ারের সঙ্গে সম্ভাব্য মুনাফা জড়িত, কিন্তু একই সঙ্গে এটি ঝুঁকিপূর্ণ। যখন কোনো প্রতিষ্ঠান ভালো ব্যবসা করে এই শেয়ারের মূল্য বৃদ্ধি পায় এবং এই শেয়ার যাদের আছে তারা লাভ করেন যদি তারা তখন সেটি বিক্রি করেন। কিন্তু যদি এটি খারাপ করে বা দেউলিয়া হয়ে যায় তাহলে এই শেয়ার হোল্ডারদেরও ক্ষতি হয়। স্টক মার্কেটে মুনাফা করতে চান এমন একজন বিনিয়োগকারীর কোনো একটি শেয়ারের মূল্য বাড়বে নাকি কমবে সেই বিষয়ে কিছু প্রত্যাশা থাকা প্রয়োজনীয়। স্টক মার্কেটের ব্যবসায়ীরা যারা ধনী হতে চান তারা মাঝে বিভিন্ন গ্রাফ বিশ্লেষণ করেন, যে গ্রাফগুলো অতীতের সময়ের সঙ্গে একটি শেয়ারের মূল্য পরিবর্তন প্রদর্শন করে। তারা লক্ষ্য করেন সেখানে বিশেষ কোনো নিয়মিত পরিবর্তনের প্যাটার্ন লক্ষ্য করা যায় কিনা, যে প্যাটার্নগুলো প্রদর্শন করতে পারে এই শেয়ারের দাম আগামীকাল বাড়বে কিনা। বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবস্থায় একজন অধ্যাপক শেয়ার মূল্যের এইসব পরিবর্তনগুলো পূর্বধারণা করার একটি উপায় বের করার জন্য ফার্মাকে দায়িত্ব দিয়েছিলেন, কিন্তু উদ্ভাবিত উপায়গুলোর কোনোটাই কাজ করেনি। ফার্মার তত্ত্বটি ব্যাখ্যা করেছিল কেন? এটি ইঙ্গিত করেছিল পূর্বাভাসের পদ্ধতিগুলো আসলেই ততটুকুই নির্ভরযোগ্য যতটুকু কোনো জ্যোতিষীর ভবিষ্যৎবাণী নির্ভরযোগ্য হতে পারে। যিনি আপনি কখন বিয়ে করবেন সেটি নক্ষত্রদের অবস্থান দেখে নির্ধারণ করেন। ধরুন স্টক ব্রোকাররা তাদের বিশ্লেষণে কোনো একটি শেয়ার মূল্যের গ্রাফ চার্টে একটি ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করলেন। তারা উপসংহারে পৌঁছলেন যে শেয়ারের মূল্য আগামী সপ্তাহে বাড়বে। ফার্মা বলেছিলেন যদি ব্রোকারদের যৌক্তিক প্রত্যাশা থাকে তাহলে সেটি অসম্ভব।
যদি তারা জানতেন কোনো একটি শেয়ারের মূল্য বাড়তে যাচ্ছে, তাহলে তারা সেটি আজই কিনতেন। যদি তারা সেটি না করেন, তাহলে তারা কিছু মুনাফা হারাবেন, যা তারা সেই শেয়ারটি সস্তায় ক্রয় করে ও পরে চড়া দামে বিক্রি করার মাধ্যমে অর্জন করতে পারতেন। আজই শেয়ার কেনার মাধ্যমে ব্রোকাররা শেয়ারটির দাম উপরের দিকে ঠেলে দেন। সে কারণে পরের সপ্তাহে এই মূল্যবৃদ্ধিটি প্রত্যাশা অনুপাতে বড় মাপের হয় না। যদি তারপরও কিছু মূল্যবৃদ্ধি প্রত্যাশা করা হয়, তাহলে আবার সেই যুক্তি এখানে প্রযোজ্য। বাস্তবিকভাবে মূল প্রত্যাশিত মূল্যবৃদ্ধির পুরোটাকেই আজকের মূল্যকে অবশ্যই গ্রাস করে ফেলতে হবে। যদি তা না হয়, ব্রোকারটা মুনাফা অর্জন করার সুযোগ থেকে বঞ্চিত হবেন। ফার্মার যুক্তি প্রক্রিয়াটি ইঙ্গিত করছে যে শেয়ারের মূল্য সম্বন্ধে ভবিষ্যৎবাণী করা যায় না। আপনি যদি মনে করেন কিছু একটা ঘটতে যাচ্ছে এর মূল্যে, তাহলে অবশ্যই সেটি আজকের মূল্যের বিষয়টি বিবেচনায় রেখে। আপনি হয়তো ভাবতে পারেন, আমরা যৌক্তিকভাবে একটি উচ্চ মূল্য আশা করতে পারি নিফটি র্যাপ লিমিটেডের শেয়ারের মূল্যে। এটি একটি কোম্পানি। আপনি হয়তো শুনেছেন তারা স্প্রে করা যায় এমন কোনো র্যাপিং পেপার আবিষ্কার করেছে, এক মুহূর্তের মধ্যে যা আপনাকে কোনো উপহার মুহূর্তে সহায়তা করবে। তাহলে কি এই শেয়ার কেনা ভালো একটি ধারণা হবে না? না, আবশ্যিকভাবে এটিকে ভালো হতেই হবে এমন কোনো নিশ্চয়তা নেই। শেয়ার নিয়ে ব্যবসা করেন যারা, তাদের মধ্যে সবচেয়ে বড় ব্যবসায়ী হচ্ছেন পেশাজীবী স্টক ব্রোকাররা, যাদের কাজ হচ্ছে অর্থনৈতিক প্রবণতা আর পরিবর্তন এবং সেই কোম্পানিগুলো সম্বন্ধে তথ্যপুষ্ট থাকা, যে কোম্পানিগুলো শেয়ার নিয়ে তারা ব্যবসা করেন। যৌক্তিক প্রত্যাশা থাকায় এইসব বিনিয়োগকারীরা ক্রয় বিক্রয় করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আগে সব ধরনের খুঁটিনাটি তথ্য ব্যবহার করেন। আমার আর আপনার পক্ষে আগামী সপ্তাহে কোনো শেয়ারের মূল্য কী পরিবর্তন হবে সেটি অনুমান করে নিয়মিতভাবে বাজারকে পরাজিত করা অসম্ভব একটি কাজ হবে। আমাদের দুর্ভাগ্য, নিফটি র্যাপের শেয়ারের দাম ইতিমধ্যেই বেড়ে গেছে 1 লাফে, সেই নতুন অ্যারাসেল র্যাপিং পেপারের আবিষ্কারের সঙ্গে সঙ্গে। ফার্মার এই তত্ত্বটি এফিসিয়েন্ট মার্কেটস হাইপোথিসিস নামে পরিচিত। এটি বলেছে যে আর্থিক বাজারের মূল্যগুলো লভ্য সব তথ্য প্রতিফলিত করছে। যখন সব তথ্যই শেয়ারের মূল্য বিবেচনায় আনা হয়, তখনই কেবল বিনিয়োগকারীরা মুনাফা করার সব সুযোগের সর্বোচ্চ ব্যবহার করতে পারেন। এর মানে এই না যে মূল্য পরিবর্তন হয় না, অবশ্যই সেটি হয়। এটি বোঝাচ্ছে যে সেই মূল্য সম্বন্ধে কোনো পূর্বাভাস করতে আপনি সক্ষম হতে পারবেন না। পরিবর্তন হচ্ছে আগে থেকে ভাবা সম্ভব নয় এমন অনেক বিচিত্র কারণের পরিণতি। এগুলো দুর্ঘটনার কারণে আপনার বাসের 2 মিনিট দেরি হওয়ার মতো কোনো ঘটনার সমতুল্য। যখন মানুষ যৌক্তিক হয়, তখন বাজার বেশি নয়, বরং আরও কম পূর্বধারণাযোগ্য হয়ে ওঠে। সুতরাং পেশাজীবী অর্থনৈতিক উপদেষ্টারা যারা আপনাকে বলছেন কোন শেয়ারটি কিনতে হবে, সেটি আসলে সময় নষ্ট করা। আমেরিকার একটি দৈনিক পত্রিকা একবার তাদের কয়েকজনকে আগামী বছরের জন্য সেরা শেয়ারগুলো নির্বাচন করতে অনুরোধ করেছিল। এটি একই সঙ্গে একটি ওরাংউটানকে তার পছন্দ মতো শেয়ার বাছাই করতে বলেছিল। বছর শেষে দেখা গেল ওরাংউটান মানুষের মতোই ভালো করেছে। আপনি ভাবতে পারেন এই এলোমেলো ব্যাপারটি মানে বিশৃঙ্খলা, কিন্তু ফার্মার তত্ত্বানুযায়ী যত বেশি এলোমেলো হবে দামগুলো, বাজার ততই দক্ষ হবে, আর আর্থিক বাজারগুলো যতই দক্ষ হবে, সেটি অর্থনীতিতে টাকা প্রবাহ করার তাদের কাজটি ততই দক্ষতার সঙ্গে করতে পারবে। যৌক্তিক প্রত্যাশাগুলো কেইনেজিয়ান অর্থনীতির কফিনে আরেকটি পেরেক ঠুকে দিয়েছিল। স্মরণ করুন, প্রথম পেরেকটি ঠুকে দিয়েছিলেন মিল্টন ফ্রিডম্যান। তিনি যুক্তি দিয়েছিলেন যে ফিলিপস কার্ভ, কেইনেসিয়ান নীতির যেটি ভিত্তি, সেটি ভেঙে পড়বে। কার্ভটি ইঙ্গিত দিয়েছিল যে অর্থনীতি চাঙ্গা করতে সরকার ব্যয় বাড়াতে পারে, যা বেকারত্বের পরিমাণ কমাবে মুদ্রাস্ফীতি বাড়িয়ে। ফ্রিডম্যান বলেছিলেন শুধু সাময়িকভাবে এটি কাজ করতে পারে। অর্থনীতিতে একটি ধাক্কা বেতনের পরিমাণ বৃদ্ধি করবে, যা বহু মানুষের কাজ নেওয়ার কারণ হবে। সমস্যা হচ্ছে, শ্রমিকরা তাদের হিসাবে উচ্চ মুদ্রাস্ফীতির বিষয়টি বিবেচনা করেননি। একবার যখন তারা অনুধাবন করতে পেরেছিলেন যে তাদের আসল বেতন বাড়েনি, যে পরিমাণ পণ্য তারা কিনতে পারেন, তারা আবার সেই পুরনো পর্যায়ের বেকারত্বে ফিরে যান। আমেরিকার অর্থনীতিবিদ রবার্ট লুকাস, যার জন্ম 1937 সালে, তিনি বলেছিলেন
শ্রমিকদের ভুল করতে প্ররোচিত করা হচ্ছে, যা পরে তারা অনুধাবন করতে পারেন, ঠিক যেমন আপনি সোমবার সকালে অনুধাবন করেছিলেন। তারা অতীতের দিকে তাকিয়ে তাদের প্রত্যাশাগুলো তৈরি করছেন। অর্থনীতিকে চাঙ্গা করতে সরকারের ক্ষমতা এমনকি সাময়িকভাবেও নির্ভর করে তাদের বোকা বানানোর ওপর। যখন মানুষের যৌক্তিক প্রত্যাশা থাকে, সেটি অসম্ভব। যারা তাৎক্ষণিকভাবে সরকারি কর্মকাণ্ডের প্রভাব কী ঘটতে পারে সেটি আগেই বুঝতে পারেন, যখন তারা আরও কাজ করবেন কিনা সেটি নিয়ে ভাবেন, তারা ভবিষ্যতে আরও উচ্চ মুদ্রাস্ফীতি প্রত্যাশা করেন। তারা বুঝতে পারেন যে এর মানে তাদের বাস্তব বেতন আর বাড়বে না, এবং সে কারণে তারা বাড়তি কাজ করেন না। সুতরাং সরকারের পক্ষে কোনো অর্থনীতিকে চাঙ্গা করার বিষয়টি মোটামুটিভাবে অসম্ভব একটি কাজ, এমনকি স্বল্প মেয়াদেও। বারবার বোকা না হওয়ার জন্যে মানুষ যথেষ্ট পরিমাণ চালাক। লুকাস আরও বিশ্বাস করতেন, বাজার খুব দ্রুত একটি ভারসাম্যে পৌঁছে যায়। খুব কম পরিমাণ চাহিদা অথবা কোনো একটি পণ্যে খুব কম সরবরাহের মতো পরিস্থিতি খুব দুর্লভ। বাজারে মূল্য সামঞ্জস্য করে নেয় এমন কোনো পরিস্থিতি নিশ্চিত করতে অর্থনীতিবিদরা এটিকে বলেন মার্কেট ক্লিয়ারিং। লুকাস বলেছিলেন, এটি শ্রম বাজারের উপরও প্রযোজ্য। শ্রমের মূল্য অর্থাৎ বেতন সামঞ্জস্য করে নেবে এমনভাবে যেন শ্রমের সরবরাহ, কাজ খুঁজছে এমন মানুষের সংখ্যা, চাহিদার অর্থাৎ প্রতিষ্ঠানগুলো যত সংখ্যক মানুষকে নিয়োগ দিতে চায় তার সমান হয়। শ্রমের ঘাটতি খুবই দুর্লভ একটি ঘটনা হবে। একইভাবে কদাচিৎ কাজেরও অভাব থাকবে। বেকারত্ব ঘটবে না, অন্ততপক্ষে উল্লেখযোগ্য পরিমাণ সময়ের কোনো মেয়াদে। বেতন খুব দ্রুত পতন হয় এবং প্রতিষ্ঠানগুলো আরও বেশি সংখ্যক শ্রমিক নিয়োগ দেয়। মার্কেট ক্লিয়ারিং রেশনাল এক্সপেকটেশনের সঙ্গে কেইনসের ধারণার ওপর শক্তিশালী একটি আক্রমণ ছিল। তিনি যুক্তি দিয়েছিলেন, অর্থনীতিগুলো এমন কিছু জায়গায় আটকে যেতে পারে যেখানে বহু মানুষ কাজ খুঁজছে, কিন্তু তারা কাজ খুঁজে পাচ্ছেন না। মার্কেট ক্লিয়ারিং মানে হচ্ছে, যারা কোনো কাজ চাইছেন, চলমান বেতনে তারা কাজ পাবেন। কাজ ছাড়া শ্রমিকরা যেখানে ইচ্ছাকৃতভাবেই বেকার। আর রেশনাল এক্সপেকটেশনের মানে হচ্ছে, কর্মসংস্থান বাড়াতে সরকার কিছু করতে পারবে না। লুকাসের ধারণাগুলোকে নিউ ক্লাসিক্যাল ইকোনমিক্স বলা হয়। এটি সেই ধারণাগুলোকে পুনরুজ্জীবিত করেছিল যার বিরুদ্ধে কেইনস যুদ্ধ করেছিলেন। সেই ক্লাসিক্যাল ধারণাগুলো যা দাবি করেছিল অর্থনীতি সবসময় দ্রুত খাপ খাইয়ে নেয় এবং এটিকে এর বেশি চাঙ্গা করার জন্য সরকারের আর কিছুই করার নেই। নিউ ক্লাসিক্যাল অর্থনীতি বিতর্কিত। 1930-এর দশকে বহু মিলিয়ন বেকার অথবা তারপরে ঘটা সব মন্দাগুলোই কি তারা স্বেচ্ছায় বেকার ছিলেন? আসলেই কি বাজার এত দ্রুত খাপ খাইয়ে নেয়? অনেকেই সন্দেহ প্রকাশ করেছিলেন। এফিশিয়েন্ট মার্কেট হাইপোথিসিসও প্রশ্নবিদ্ধ হয়েছিল। আসলে কি মানুষ বিশাল পরিমাণ অর্থনৈতিক তথ্য সংগ্রহ করতে আর বুঝতে সক্ষম, যেন আর্থিক বাজারের মুনাফা অর্জনের কোনো সুযোগই অব্যবহৃত না থাকে? এখানে কেউ কেউ একজন ছাত্র আর অর্থনীতির একজন অধ্যাপককে নিয়ে একটি গল্পের প্রতি তথ্য নির্দেশ করে থাকেন। রেশনাল এক্সপেকটেশন তত্ত্বের একজন বিশ্বাসী সেই অধ্যাপক ছাত্রটির সঙ্গে একটি ক্লাসের দিকে হেঁটে যাচ্ছিলেন। ছাত্রটি লক্ষ্য করে 10 পাউন্ডের একটি নোট মাটিতে পড়ে আছে এবং সেটি তুলে নেওয়ার জন্য এগিয়ে যায়। আর অধ্যাপক তিরস্কার সূচক ধ্বনি উচ্চারণ করে বলেন, চিন্তা করো না, যদি আসলে ওটা 10 পাউন্ডের নোট হয়ে থাকতো তাহলে এর মধ্যে কেউ না কেউ ওটা উঠিয়ে নিত। আমাদের এই ইতিহাস বলার শেষের দিকে, এই শতাব্দীর শুরুর দিকের অর্থনৈতিক সমস্যাটি নিয়ে আলোচনা করব, যখন আর্থিক কাঠামো আর পদ্ধতিগুলো কাজ করা বন্ধ করে দিয়েছিল। দেখা গিয়েছিল যে কেউ আসলে পুরোপুরিভাবে সব তথ্য জানেন না এবং আর্থিক বাজারগুলো দক্ষ হওয়া থেকে বহু দূরে অবস্থান করছে। এটিও রেশনাল এক্সপেকটেশন আর এফিশিয়েন্ট মার্কেট নিয়ে প্রস্তাবিত তত্ত্বগুলো সম্বন্ধে সংশয় আরও ঘনীভূত করেছিল। অধ্যায় 31, আক্রমণের অনুমানকারীরা। 1950-এর দশকে গতানুগতিক ব্যাংক ম্যানেজাররা সাধারণত সমাজের স্তম্ভ ছিলেন। শ্রদ্ধেয়, সতর্ক, সুবিবেচক একজন মানুষ, যিনি সম্ভবত রাতে বেশ আগেই ঘুমাতে যেতেন এবং খুব সামান্য মদ্যপান করতেন। তাকে হয়তো আপনার নীরস আর গোমরামুখ মনে হতে পারে, কিন্তু 1970-এর দশকে নতুন এক ধরনের ব্যাংকারদের আবির্ভাব হয়েছিল। উচ্চকণ্ঠ,
দাম্ভিক আর তাদের স্বভাবও ছিল চটকদার। এই ব্যাংকাররা বড় ধরনের ঝুঁকি নিতে ভালোবাসতেন। তারা খুব দ্রুত ধনী হতে চাইতেন এবং বিলাসী গাড়ি আর দামি শ্যাম্পেইনের পেছনে তাদের টাকা ওড়াতেন। তারা তাদের অর্থ উপার্জন করেছিলেন একটি প্রক্রিয়ায়, যাকে বলা হয় স্পেকুলেশন। সাধারণত আমরা যখন কোনো পণ্য কিনি, তার কারণ আমরা সেগুলো ব্যবহার করতে চাই, যেমন রুটি বানানোর জন্য গম, গাড়ি চালানোর জন্য পেট্রোল। কিন্তু যখন মানুষ স্পেকুলেট বা অনুমান করেন, তখন তারা পণ্য ক্রয় করেন, এমনকি যখন সেগুলো ব্যবহার করার কোনো আগ্রহই তাদের নেই। তারা হয়তো গমের একটি মজুদ কিনতে পারেন, কারণ তারা অনুমান করছেন হয়তো এর দাম বাড়তে যাচ্ছে, কারণ গম উৎপাদনের এলাকাগুলোই খরা হতে পারে, এমন কোনো পূর্বাভাস তাদের জানা আছে। যদি তাদের সেই অনুমান সঠিক হয়, পরে বেশ মুনাফাসহ তারা গম বিক্রি করেন। এই ধরনের স্পেকুলেশন বহু শতাব্দী ধরে চলে আসছে, কিন্তু 1970-এর দশকের পরে এটি আসলেই বিশেষ গতি পেয়েছিল। ব্যাংকগুলোতে পুরো একটি বিশেষায়িত দল থাকে, যে দলের সদস্যদের কাজই হচ্ছে মুনাফা অর্জন করার জন্য যে কোনো পণ্যের বাণিজ্য করা। এই অনুমানকারীদের কেউ কেউ তাদের নিজস্ব প্রতিষ্ঠান পরিচালনা করেন, যেগুলো হেজ ফান্ডস নামে পরিচিত। যে প্রতিষ্ঠানগুলো পুরোপুরিভাবে এই অনুমান নির্ভর ব্যবসার সঙ্গে জড়িত। এ ধরনের প্রতিষ্ঠানগুলোর একটি কোয়ান্টাম ফান্ড প্রতিষ্ঠা করেছিলেন হাঙ্গেরিতে জন্ম নেওয়া দর্শনপ্রেমী একজন ব্যাংকার, যার নাম জর্জ সোরোস। তিনি অন্য স্পেকুলেটরদের চেয়ে বেশ ভিন্ন চরিত্রের ছিলেন, যারা বইয়ের চেয়ে বরং রোলেক্স ঘড়ি বেশি ভালোবাসতেন। তিনি শতাব্দীর অন্যতম সেরা একজন পুঁজিপতি বিনিয়োগকারী। সোরোসের মতো স্পেকুলেটরদের টাকা বানানোর একটি উপায় হচ্ছে মুদ্রা নিয়ে বাণিজ্য করা, ডলার, ইউরো, ইয়েন এবং অন্য মুদ্রা। আজ এই মুদ্রার বাজার পৃথিবীর সবচেয়ে বড় একটি আর্থিক বাজার। একটি কারেন্সি বা মুদ্রার মূল্য হচ্ছে এর এক্সচেঞ্জ রেট বা বিনিময় হার। যেমন এক মেক্সিকান পেসোর মূল্য কত ডলার বা ইউরো হতে পারে। একজন মেক্সিকান দোকানি আমেরিকান জিন্স ক্রয় করার উদ্দেশ্যে ডলার কিনতে পেসো ব্যবহার করেন। যদি সে জিন্সের দাম $10 হয় এবং এক পেসোর যদি 10 সেন্টের সমান মূল্য হয়, $1 1/10, তাহলে একটি জিন্সের জন্য সেই দোকানদারকে 100 পেসো ব্যয় করতে হবে। যদি এক পেসোর পরিমাণ 5 সেন্টের সমান হয়, তখন জিন্সের মূল্য 200 পেসো। যে কোনো কিছুর মতোই যা কিনা ক্রয় বিক্রয় করা যায়, মুদ্রাও চাহিদা আর সরবরাহের দ্বারা প্রভাবিত হয়। মেক্সিকোতে যদি আমেরিকান জিন্সের বিশেষ চাহিদা থাকে, তাহলে মেক্সিকানরা এর বিক্রয় মূল্য পরিশোধ করার জন্যে আরও বেশি ডলার ব্যবহার করবে, যা ডলারের দাম বাড়িয়ে দেবে। যখন মুদ্রা চাহিদা আর সরবরাহে কোনো পরিবর্তন আসে, এর বিনিময় হারেও পরিবর্তন হয়। যখন পেসোর মূল্য ডলারে খুব বেশি ওঠানামা করে, তখন কোনো মেক্সিকান দোকানদারের পক্ষে পরবর্তী 6 মাসে আমেরিকান জিন্স অর্ডার দেওয়ার সময় কোন মূল্যে তার রাজি হওয়া উচিত সেটি জানা খুব কঠিন হয়ে পড়ে, কারণ তার সামর্থ্যের মধ্যে থাকা ডলারের মূল্য 6 মাসের মধ্যে সামর্থ্যের বাইরে চলে যেতে পারে যদি পেসো ডলারের বিপরীতে এর মূল্য হারায়। কিছু দেশকে এটাই মেনে নিতে হয়। তারা তাদের মুদ্রার বিনিময় হারকে ওঠানামা করতে দেয়, যাকে বলা হয় ফ্লোটিং বা ভাসমান বিনিময় হার। অন্যরা এই ধরনের পরিবর্তন ঠেকানোর চেষ্টা করে। তারা তাদের মুদ্রার বিনিময় হারকে পেগ বা স্থিরকরণ করে। অন্যভাবে যদি বলা হয়, ডলারের মতো নেতৃস্থানীয় মুদ্রা সুনির্দিষ্ট একটি পরিমাণের সমান করে স্থির করে। তাদের আশা যে এটি ভোক্তা আর ব্যবসায়ীদের মনে আরও বেশি নিশ্চয়তা আনবে। তারা জানেন যে তাদের পণ্যের জন্য বিদেশে তারা কত পরিমাণ টাকা আয় করতে পারবেন, আর বিদেশি পণ্যের মূল্য কী হতে পারে। একটি পেগ বা স্থিরকৃত মুদ্রা বিনিময়ের হার স্পেকুলেটরদের জন্য টাকা বানানোর একটি সুযোগ সৃষ্টি করে, আর তারা সেটি করেন এই পেগকে আক্রমণ করার মাধ্যমে। 1970-এর দশকে আমেরিকার অর্থনীতিবিদ পল ক্রগম্যান, যার জন্ম 1953 সালে, এই বিষয়ে একটি তত্ত্ব প্রস্তাব করেছিলেন। একটি পেগ আক্রমণ করা বলতে কী বোঝায় সেটি বুঝতে হলে আমাদের প্রথমে বুঝতে হবে একটি সরকার কিভাবে এর মুদ্রার মান নির্ধারণ করে থাকে। মুদ্রা ক্রয় বিক্রয় করে এর মূল্য ধরে রাখার মাধ্যমে তারা এই কাজটি করে থাকে। একইভাবে সত্য হবে যদি কর্তৃপক্ষগুলো লিটার প্রতি পেট্রোলের মূল্য 15 পেসোয় নির্দিষ্ট করতে চায়। যদি এই লিটার প্রতি 15 পেসো মূল্যে পেট্রোলের সরবরাহ এর চাহিদাকে ছাড়িয়ে যায়,
তাহলে কর্তৃপক্ষকে পেট্রোল কেনার জন্য টাকা খরচ করতে হবে পেট্রোলের দাম কমে যাওয়া ঠেকাতে। যদি আবার অন্যদিকে চাহিদা সরবরাহকে ছাড়িয়ে যায়, তাহলে কর্তৃপক্ষকে বাড়তি পেট্রোল সরবরাহ করতে হবে, অন্যথায় পেট্রোলের দাম বাড়বে। আর এটি করার জন্য সরকারের পেট্রোলের একটি মজুদ সংরক্ষণ করে রাখা জরুরি। একইভাবে ধরুন, মে মাসে মেক্সিকোর সরকার ডলারের সঙ্গে সমন্বয় করে পেসোর মূল্য নির্ধারণ করল। যদি জুন মাসে পেসোর চাহিদা সাধারণ পরিস্থিতির তুলনায় বেশি হয়, তাহলে সরকার আরও বেশি পরিমাণ পেসো ছাপাতে পারে, যেন পেসোর মূল্য তাদের নির্ধারণ করা মূল্যের উপরে উঠতে না পারে। কিন্তু যদি জুলাই মাসে মানুষ প্রচুর পরিমাণে ডলার কেনে এবং সে কারণে সাধারণ সময়ের চেয়ে বেশি পরিমাণে পেসো বিক্রি করে, তাহলে স্বাভাবিক অবস্থার তুলনায় পেসোর দাম আরও কমে যাবার বিপদ থাকে। এটি যেন না পড়ে যায় বা আগের অবস্থায় স্থির থাকে, সে কারণে সরকারকে অবশ্যই পেসো কিনতে হবে এর ডলারের মজুদ ব্যবহার করে। অর্থনীতিবিদরা এই স্টক বা মজুদকে বলেন কোনো দেশের ফরেন কারেন্সি রিজার্ভ বা বৈদেশিক মুদ্রার মজুদ। বিনিময়ের হার নিয়ন্ত্রণ করার জন্য এই মজুদ খুব গুরুত্বপূর্ণ। ক্রগম্যানের তত্ত্ব অনুযায়ী অনুমানকারীরা পেগ আক্রমণ করেন যখন সরকার তার ব্যয় করার পরিমাণ বেশি মাত্রায় বাড়িয়ে দেয়। 1970-এর দশকে মেক্সিকো এর মুদ্রাকে ডলারের সঙ্গে পেগ করেছিল। সরকার একই সঙ্গে প্রচুর পরিমাণে ব্যয়ও করেছিল সামাজিক নিরাপত্তা কার্যক্রমে, যেমন বাসস্থান, যোগাযোগ ব্যবস্থার অবকাঠামোর উন্নয়ন খাতে বিনিয়োগ বাড়িয়ে। আর সরকার জনগণের ওপর উচ্চ করের বোঝা চাপাতেও চায়নি, যা দিয়ে সরকারি ব্যয়ের খরচ উঠিয়ে নেওয়া সম্ভব হতে পারত। এর পরিবর্তে সরকার পেসো ছাপিয়েছিল। আর যেহেতু বাজারে আগের চেয়ে প্রতি ডলার পিছু বেশি পরিমাণ পেসো ছিল, ডলারে পেসোর মূল্য স্পষ্টতই কমে যাওয়ার একটি ঝুঁকির মধ্যে ছিল। কিন্তু এ ধরনের কোনো দরপতন সেই পেগটি ভেঙে দিত, আর তাদের ডলারের মজুদ ব্যবহার করে পেসো কেনার মাধ্যমে এটি থামাতে সরকার বাধ্য ছিল, যেন বাজারে পেসোর সংখ্যা স্থির থাকে। এটি কিছু সময়ের জন্য কাজ করেছিল, যতক্ষণ না সরকারের কাছে আর মজুদ ডলার ছিল। এটি পেসো ছাপানো অব্যাহত রেখেছিল এর ব্যয়বহুল কর্মসূচিগুলো অব্যাহত রাখতে। যেহেতু এটি আর পেসো কিনতে পারবে না, পেসোর সরবরাহ বাড়তে থাকবে। তখন ডলারের সঙ্গে পেসোর মূল্য অবশ্যই কমাতে হবে। বাস্তবিকভাবে ক্রগম্যানের তত্ত্বে এই পতনটি ঘটে ডলারের মজুদ শেষ হয়ে যাওয়ার আগে। আর এর কারণ মুদ্রা স্পেকুলেটরদের কর্মকাণ্ড। তারা জানেন সরকার টাকা ছাপাচ্ছে এবং এর ডলারের মজুদ খরচ করে ফেলছে। তারা জানেন 60 দিনের মধ্যেই ডলারের মজুদ শেষ হয়ে যাবে, কোনো ডলারই আর থাকবে না। 60তম দিনে যখন দেশের মুদ্রা এর মূল্য হারাতে শুরু করে, তখন অনুমানকারীদের তাদের কাছে থাকা সব পেসো বিক্রি করতে হয়, নয়তো তাদের ক্ষতির শিকার হতে হয়। এটাই হচ্ছে সেই আক্রমণ। বাস্তবিকভাবে এটি ঘটে আরও আগেই। 59তম দিনে অনুমানকারীরা জানেন 60তম দিনে কী ঘটতে যাচ্ছে, সুতরাং তারা তাদের কাছে থাকা সব পেসো ছেড়ে দেবেন। একই কাজ করবেন একই কারণে 58তম দিনে। সুতরাং পুরোপুরিভাবে সরকারের ডলারের মজুদ শেষ করে ফেলার কিছু সময়ের আগে অবশিষ্ট ডলারের মজুদ কিনে নেওয়ার জন্যে অনুমানকারীরা তাদের পেসো বিক্রি করবেন। পেসোর পেগ ভেঙে দেয়। অর্থনীতিবিদরা এটিকে বলেন কারেন্সি ক্রাইসিস বা মুদ্রা সংকট। অনুমানকারীরা মুনাফা করেন কারণ তারা তাদের সম্পদ রূপান্তর করেছেন আরও মূল্যবান মুদ্রায়, যেমন ডলার। মেক্সিকো এমন একটি সংকটে পড়েছিল 1976 সালে এবং মুদ্রার পতন ঘটেছিল। আর মুদ্রার মূল্য যখন এতই কমে যায়, আমদানি করতে ব্যবসায়ীদের প্রচুর খরচ করতে হয়, আর সেটি তাদের সত্যিকারের আয়ের মূল্য কমিয়ে দেয় এবং তারা টাকা ব্যয় করা বন্ধ করে দেন। অর্থনীতি মন্দায় প্রবেশ করে। পরে আমেরিকার অর্থনীতিবিদ মরিস ওবস্টফেল্ড, যার জন্ম 1952 সালে, তিনি প্রদর্শন করেছিলেন কিভাবে দেশগুলো মুদ্রা সংকটে পড়তে পারে, এমনকি যখন তারা কোনো টাকা ছাপাচ্ছেন না। এটি ঘটতে পারে সবচেয়ে ধনী দেশেও। 1990 সালের শুরুর দিকে বেশ কয়েকটি ইউরোপীয় দেশের মুদ্রা ডয়েশ মার্কের সঙ্গে পেগ করা হয়েছিল। তখন সেটি ছিল ইউরোপের প্রধানতম অর্থনীতির জার্মানির মুদ্রা। কিন্তু এটি নিয়ে দেশগুলোর মধ্যে দ্বিধাদ্বন্দ্ব ছিল। যেমন ব্রিটেনের কথা ধরুন, একদিকে সরকার এই পেগটি রাখতে চেয়েছিল। প্রধানমন্ত্রী জর্জ মেজর তার সরকারের সুনাম বাজি রেখেছিলেন এর ওপর। আর যদি দেশটি এটি পরিত্যাগ করে, তাহলে ব্যাংকগুলো ব্রিটেনকে আর বিশ্বাস নাও করতে পারে
এবং দেশটিকে ঋণ দিতে তারা চিন্তিত হতে পারে। অন্যদিকে সরকার চেয়েছিল এই পেগ পরিত্যাগ করতে এবং পাউন্ডের মূল্যে পতন ঘটাতে। আর পাউন্ডের মূল্য ধরে রাখার জন্যে সরকারের জন্য সুদের হার উচ্চ রাখা দরকার ছিল। সুদের উচ্চ হার মানে মানুষ তাদের টাকা পাউন্ডে রাখলে বেশি লাভ করতে পারবে, আর সে কারণে তারা পাউন্ড কিনতে শুরু করেছিল। এর মূল্য উপরে ধরে রাখতে সেটি সহায়তা করেছিল। কিন্তু উচ্চ সুদের হার ব্রিটিশ বাড়ি মালিকদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছিল, যারা প্রচুর পরিমাণে ঋণ নিয়েছিলেন বাড়ি কেনার জন্য। বেশি পরিমাণ সুদ পরিশোধ করার জন্য তাদের তখন সংগ্রাম করতে হয়েছিল। ব্রিটেনের সংকটটি আঘাত এনেছিল যখন অনুমানকারীরা বিশ্বাস করতে বন্ধ করতে শুরু করে দিয়েছিলেন যে সরকার এর পেগটি বজায় রাখবে। তারা প্রত্যাশা করেছিলেন পাউন্ডের মূল্য কমবে। আক্রমণটি এসেছিল 1992 সালের সেপ্টেম্বর মাসে। সেই দিনটিকে বলা হয় ব্ল্যাক ওয়েনেসডে বা কৃষ্ণ বুধবার। এটি ছিল অনুমানকারীদের মধ্যে একটি যুদ্ধ। সোরসের মতো ব্যক্তিরা যারা পূর্বধারণা করেছিলেন যে পাউন্ডের দাম কমবে এবং সরকারেরও পতন হবে। অনুমানকারীরা তাদের কাছে থাকা ভাণ্ডার থেকে প্রচুর পরিমাণে পাউন্ড বিক্রি করতে শুরু করেছিলেন। বাজার থেকে পাউন্ড কিনে নেওয়ার মাধ্যমে ব্যাংক অফ ইংল্যান্ড এই জোয়ার নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিল। জন মেজর তার মন্ত্রীদের সঙ্গে দেখা করেন এবং সিদ্ধান্ত নেন সুদের হার 10 থেকে 12% করবেন, খুব বড় মাপের একটি বৃদ্ধি। মিটিংয়ের পরে তৎকালীন হোম সেক্রেটারি কেনেথ ক্লার্ক তার গাড়িতে করে অফিসে ফিরছিলেন। তার গাড়িচালক তাকে জানিয়েছিলেন, স্যার এটি করেননি। গাড়িচালক রেডিওতে শুনেছিলেন সুদের হার বাড়ছে এবং এখন খবর খুব একটা ভালো নয়। পাউন্ডের দাম তখনও কমছে। কয়েক মিনিটের মধ্যে আবার ক্লার্ক প্রধানমন্ত্রীর অফিসে ফিরে আসেন। তারা সুদের হার 15% অবধি বাড়ান, কিন্তু এই বৃদ্ধি ছিল ঝড়ের মধ্যে কাগজের নৌকার মতো। অনুমানকারীরা বুঝতে পেরেছিল যে একসময় সরকার হাল ছেড়ে দেবে এবং তারা পাউন্ড বিক্রি করা অব্যাহত রেখেছিল। সেই সন্ধ্যায় সরকার পেগ প্রত্যাখ্যান করে নিয়েছিল এবং জন মেজর পদত্যাগ করার কথা ভেবেছিলেন। চ্যান্সেলর অফ এক্সচেকার অর্থমন্ত্রী নরম্যান ল্যামন্ট বলেছিলেন তিনি বহু সপ্তাহ পর ভালোভাবে ঘুমাতে পেরেছিলেন, কারণ পাউন্ডের মূল্য নিয়ে তাকে আর দুশ্চিন্তা করতে হয়নি। পাউন্ডের মূল্য সুরক্ষা করতে ব্রিটিশ সরকার বহু বিলিয়ন খরচ করেছিল, আর এই আক্রমণে জর্জ সোরসের লাভ হয়েছিল 1 বিলিয়ন পাউন্ড। তিনি একটি খেতাবও অর্জন করেছিলেন, যে মানুষটি ব্যাংক অফ ইংল্যান্ডকে পথে বসিয়েছিলেন। কিছু অর্থনীতিবিদ মনে করেন অনুমান একটি ভালো জিনিস। কারেন্সি অনুমানকারীরা দেশের অর্থনীতির সঙ্গে কী ঘটছে শুধু সেই বাস্তবতার প্রতি তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তারা পেগ আক্রমণ করেন যখন সরকার বাজে অর্থনৈতিক নীতিমালা অনুসরণ করে, যেমন বেশি পরিমাণে ব্যয় করে বা অস্বাভাবিক মাত্রায় উচ্চ সুদের হার আরোপ করেন। আর সে কারণে সোরস এমন একটি ধস থেকে মুনাফা তুলে নিতে পেরেছিলেন যা কিনা অবধারিতভাবেই ঘটত। কেউ কেউ মনে করেন এই ধরনের আক্রমণ হয়তো সরকারকে আরও ভারসাম্যপূর্ণ নীতিমালা গ্রহণ করতে প্ররোচিত করতে পারে। কিন্তু 1990-এর শেষে মানুষ স্পষ্টভাবে এই অনুমানকারীদের এশিয়ায় ধারাবাহিকভাবে ঘটা কিছু অর্থনৈতিক বিপর্যয়ের জন্য দায়ী করেছিল। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাতির মোহাম্মদ বলেছিলেন এই স্পেকুলেটররা হচ্ছেন অপরাধীদের একটি চক্র। তিনি সোরসকে নির্বোধ বলেছিলেন এবং বলেছিলেন এই মুদ্রা বাণিজ্য নিষিদ্ধ ঘোষণা করা উচিত। আর সোরস মাহাথিরকে বিরক্তিকর একজন ব্যক্তি বলেছিলেন, এমন কেউ যাকে কারোরই বেশি পাত্তা দেওয়া উচিত হবে না। এশিয়ার সমস্যাগুলো শুরু হয়েছিল 1990-এর শেষের দিকে, যখন থাইল্যান্ডের অর্থনীতিতে ধস নেমেছিল। বহু প্রতিষ্ঠান আর ব্যাংক দেউলিয়া হয়ে গিয়েছিল। ব্যাংককের চারপাশে অর্ধসমাপ্ত দালানগুলোর কাজ অসমাপ্ত হয়ে পড়েছিল, যখন তাদের মালিকদের হাতে আর কোনো টাকা ছিল না। এই এলাকায় মালয়েশিয়া ও অন্য দেশগুলো যেমন ইন্দোনেশিয়া আর দক্ষিণ কোরিয়া খুব শিগগিরই থাইল্যান্ডের অর্থনৈতিক অসুখে আক্রান্ত হয়েছিল। কিন্তু থাইল্যান্ডের সমস্যাগুলোর সঙ্গে অন্য দেশগুলোর সমস্যার সম্পর্ক কী ছিল? অর্থনীতিবিদরা বিশ্বাস করতেন অর্থনৈতিক সমস্যা বিভিন্ন দেশের মধ্যে ছড়িয়ে পড়তে পারে, যেভাবে ফ্লু ভাইরাস মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। তারা এটিকে বলেন অর্থনৈতিক কন্টাজিয়ান বা ছোঁয়াচে রোগ। অনুমানকারীরাই এই অসুখটি ছড়িয়ে দেন। থাইল্যান্ডে কি হচ্ছে সেটি দেখে অনুমানকারীরা চিন্তা করতে শুরু করেন এমন কিছু হয়তো মালয়েশিয়া
আর এর আশেপাশের দেশগুলোই ঘটতে পারে। আর যদি এমন কিছু ঘটে তাহলে মালয়েশিয়ান মুদ্রা তারা তাদের হাত থেকে ঝেড়ে ফেলতে চাইবেন। কিন্তু তারা শুধু মালয়েশিয়ার অর্থনৈতিক স্বাস্থ্য নিয়েই ভাবছিলেন না, তারা একই সঙ্গে অন্য অনুমানকারীরা কি ভাবছে সেটিও ভাবছিলেন। যদি অনুমানকারীরা মনে করেন অন্য অনুমানকারীরা চিন্তিত আর সে কারণে তারা মালয়েশিয়ার মুদ্রা বিক্রি করে দিতে পারেন, তাহলে তারাও তাদের মুদ্রা বিক্রি করে দেবেন। যদি সংখ্যায় যথেষ্ট পরিমাণ অনুমানকারী একইভাবে চিন্তা করেন, মুদ্রার মূল্য আসলেই ধসে পড়ে, অনেকটা যখন কোথাও আগুন লাগেনি তখন আগুন বলে চিৎকার করার মতো, এবং যা একটি আতঙ্ক সৃষ্টি করে। অর্থনীতিবিদরা এটিকে বলেন সেলফ ফুলফিলিং ক্রাইসিস বা স্বপূরণ হওয়া সংকট। কেউ কেউ, যেমন আমেরিকান অর্থনীতিবিদ জেফ্রি স্যাক্স, যার জন্ম 1954 সালে, তিনি মনে করেন যখন আসলেই অর্থনীতিতে গুরুতর কোনো সমস্যা নেই তখন এমন সম্ভাবনা আছে যে এই অনুমানকারীরা একটি সংকটের সূচনা করতে পারেন। এশীয় অর্থনীতিগুলো তখন ভালোই করছিল এবং যথোচিতভাবেই সেগুলো ব্যবস্থাপনা করছিল সেই দেশগুলোর সরকার। দেশগুলো 1970 সালের মেক্সিকোর মতো নয়। তার আক্রমণটি অনুমানকারীদের মধ্যে সৃষ্টি হওয়া অপ্রয়োজনীয় আতঙ্ক তাদের সমালোচকরা বলেছিলেন, আর সেই কারণে মাহাতির খুবই ক্ষুব্ধ হয়েছিলেন। আমাদের সঙ্গে অনুমানকারীদের আবার পরে দেখা হবে। তাদের অনেকে সেই আর্থিক পণ্য নিয়ে কাজ করেন যা ডলার আর ইয়েনের চেয়ে আরও বেশি জটিল। যেমন আমরা অধ্যায় 38-এ দেখব, একবিংশ শতাব্দীর শুরুতে তারা এমন কিছু পণ্য নিয়ে বাণিজ্য করতে শুরু করেছিল যা বোঝা এতই কঠিন যে মানুষ সন্দেহ করতে শুরু করেছিল এই ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড আসলেই খুব বিপজ্জনক ছলচাতুরি। তারা বলেছিলেন অনুমানকারীরা বিশৃঙ্খল আর বেপরোয়া এবং তাদের থামানো জরুরি হয়ে গেছে। অধ্যায় 32, নিপীড়িতদের রক্ষা করা। যখন তার বয়স মাত্র 11, ভারতীয় অর্থনীতিবিদ অমর্ত্য সেন, যার জন্ম 1933 সালে, তার জন্মশহর ঢাকায়, বর্তমানে বাংলাদেশের রাজধানী, তিনি একটি নৃশংসতা পরবর্তী ঘটনার সাক্ষী হয়েছিলেন। শহরে তখন দাঙ্গা চলছে, মুসলমান আর হিন্দুরা পরস্পরকে হত্যা করছিল। একজন মুসলমান দিনমজুর কাদের মিয়া, যিনি কাছেই কোথাও কাজ করছিলেন, সেন পরিবারের বাগানের মধ্যে প্রাণ বাঁচাতে ছুটে এসেছিলেন। সেন পরিবারের সেই বাড়িটি শহরের হিন্দু এলাকার মধ্যেই ছিল। কাদের মিয়ার শরীর ছিল রক্তাক্ত। স্থানীয় একদল দাঙ্গাকারী তার পেছনে বেশ কয়েকবার ছুরিকাঘাত করেছিল। সেন তাকে পানি খেতে দিয়েছিলেন এবং বাসার সবাইকে ডেকে এনেছিলেন। হাসপাতালে যাওয়ার পথে কাদের মিয়া বলেছিলেন, হিন্দু এলাকায় আজ কাজ খুঁজতে না যেতে কিভাবে তার স্ত্রী তাকে নিষেধ করেছিলেন, কারণ সেখানে গেলে তার ক্ষতি হতে পারে। কিন্তু তার পরিবার ছিল ক্ষুধার্ত, কিছু উপার্জনের জন্যে তাকে এই ঝুঁকিটা বাধ্য হয়ে নিতেই হয়েছিল। জখমের কারণে সেই দিনেই তিনি মারা যান। এই হত্যাকাণ্ডটি তরুণ অমর্ত্য সেনের মনে গভীরভাবে রেখাপাত করেছিল। এটি তাকে দেখিয়েছিল যে দারিদ্র টাকা কিংবা খাদ্যের অভাবের চেয়ে আরও বেশি কিছু। দরিদ্রদের বহু স্বাধীনতাই নেই, যা অপেক্ষাকৃত ধনীরা তাদের স্বাভাবিক অধিকার বলে মনে করেন। যেহেতু তিনি দরিদ্র, পরিবারের সবার মুখে খাওয়া তুলে দিতে মিয়াকে সংগ্রাম করতে হয়েছিল। কিন্তু তার দারিদ্র্যের আরও একটি অর্থ আছে, আর সেটি হচ্ছে তিনি সেই স্বাধীনতার উপর ভরসা করতে পারেন না, যে স্বাধীনতাটি আসে যখন আপনি জানেন আপনি একটি নিরাপদ এলাকায় আছেন। যারা সচ্ছল, অর্থ উপার্জনের জন্য তাদের বিপজ্জনক কোথাও যেতে হয় না। সবসময় তারা চাইলে অন্য কোথাও কাজ নিতে পারেন বা তাদের সঞ্চিত অর্থ দিয়ে খাদ্য কিনতে পারেন। কিন্তু অন্যদিকে কাদের মিয়ার এমন কিছু নির্বাচন করার কোনো সুযোগ নেই, আর জীবন দিয়ে তাকে এই পরিস্থিতির মূল্য দিতে হয়েছিল। এই অভিজ্ঞতা পরবর্তীতে একজন অর্থনীতিবিদ হিসাবে তার চিন্তাগুলোকে গড়ে তুলেছিল। অমর্ত্য সেন অর্থনৈতিকভাবে অসহায় নিপীড়িতদের পরিস্থিতি, কাদের মিয়ার মতো মানুষের পরিস্থিতি বুঝতে চেয়েছিলেন। অমর্ত্য সেন একই সঙ্গে দার্শনিক এবং অর্থনীতিবিদ। সমসাময়িক অর্থনীতিবিদদের মধ্যে যা খুবই ব্যতিক্রম একটি বিষয়, কিন্তু এটি তাকে প্রথম যুগে সেই অর্থনীতিবিদদের সঙ্গী করেছে যারা মানুষের বৈষয়িক কল্যাণ নিয়ে ভাবতে আগ্রহী হয়েছিলেন। সেনের দার্শনিক কৌতূহল তাকে অর্থনীতির সবচেয়ে মৌলিক প্রাক ধারণাটিকে প্রশ্ন করতে প্ররোচিত করেছিল। কাদের মিয়াদের মতো মানুষরা যে দারিদ্র্যের মুখোমুখি হয়ে থাকেন, সেটি নিয়ে ভাবার সময় সেন সেই প্রশ্নটি করেছিলেন, এই দারিদ্র্য আসলে কিসের?
গতানুগতিক অর্থনৈতিক উত্তর হচ্ছে টাকার দারিদ্র্য অথবা খাদ্য আর আশ্রয়ের দারিদ্র্য। মানুষ দরিদ্র যখন তাদের বস্তুগত দ্রব্যের অভাব থাকে। সেনের কাছে এই সমস্যাটি এর চেয়েও আরও বেশি বিস্তৃত ছিল। আপনার নিজের একটি সাইকেল থাকার সুবিধা কী হতে পারে সেটি কল্পনা করুন। এই সাইকেলটি আপনাকে সুযোগ করে দেবে সেই সব জায়গায় যেতে যেখানে আপনার যাওয়া দরকার। আর আপনার কল্যাণে যে বিষয়টি যুক্ত হচ্ছে সেটি সাইকেলটি নিজে নয়, বরং আপনার যাতায়াত করার একটি উপায় আছে সেই বিষয়টি। সেন এই যাতায়াতের সক্ষমতাকে বলেছেন ক্যাপাবিলিটি বা সামর্থ্য। একটি ভালো জীবনের জন্য নানা ধরনের ক্যাপাবিলিটি বা সামর্থ্যের দরকার আছে। পুষ্টি, সুস্বাস্থ্য, সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ, নিরাপত্তা ইত্যাদি। বস্তুগত দ্রব্য আর এই ক্যাপাবিলিটির মধ্যবর্তী সংযোগটি বেশ জটিল। একটি সাইকেল একজন সুস্থ ব্যক্তির জন্য তার যাতায়াতের সামর্থ্য সৃষ্টি করছে ঠিকই, কিন্তু এমন কারো জন্য এটি সেই সামর্থ্য সৃষ্টি করতে পারছে না যার কিনা কোনো প্রতিবন্ধিতা আছে। সাইকেল ব্যবহার করার ক্ষেত্রে যা প্রতিবন্ধকতা সৃষ্টি করে। সপ্তাহে 2000 ক্যালোরির চেয়েও কম পরিমাণ খাদ্য গ্রহণ করতে পারে এমন মানুষদের আমরা সাধারণত দরিদ্র হিসাবে সংজ্ঞায়িত করি। আমরা তাহলে এখানে দারিদ্র্যের একটি অ্যাবসোলিউট বা চূড়ান্ত পরিমাপ ব্যবহার করছি, অর্থাৎ গ্রহণ করার জন্য সুনির্দিষ্ট পরিমাণ খাদ্য আছে, যে পরিমাণের নিচে কেউ খাদ্য গ্রহণ করলে তাকে আপনি দরিদ্র বলতে পারবেন। আর দারিদ্র্য যদি আপেক্ষিক হয়ে থাকে তাহলে আমরা এমন কাউকে দরিদ্র বলবো যারা গড়পড়তাদের চেয়ে অনেক বেশি পিছিয়ে আছেন। একটি ধনী দেশে এই গড় পরিমাণটি বেশ উঁচু, সুতরাং আপেক্ষিক সংজ্ঞায় সেখানে একজন দরিদ্র মানুষ হয়তো একটি টেলিভিশন সেটের মালিক হতে পারেন এবং তাদের একটি মোবাইল ফোনও থাকতে পারে। সেনের ক্যাপাবিলিটির ধারণাটি এই আপেক্ষিক ও চূড়ান্ত পরিমাপটিকে একীভূত করতে পেরেছিল। ক্যাপাবিলিটিগুলো চূড়ান্ত, কিন্তু সেগুলো অর্জন করার বস্তুগত প্রয়োজনগুলো আপেক্ষিক। যেমন সামাজিক কর্মকাণ্ডে সঠিকভাবে অংশগ্রহণ করার জন্যে আপনার যে ক্যাপাবিলিটির প্রয়োজন সেটি হচ্ছে কোনো লজ্জা ছাড়া জনসমক্ষে উপস্থিত হতে পারার ক্ষমতা। এই ক্যাপাবিলিটি চূড়ান্ত, কারণ কোনো লজ্জা থেকে মুক্ত থাকার বিষয়টি নিউ ইয়র্কের কোনো মানুষের জন্য যেমন ভারতীয় একজন গ্রামবাসীর জন্যও একই রকম, যদিও এখানে বস্তুগত দ্রব্যের প্রয়োজনীয়তা ভিন্ন। কারণ নিউ ইয়র্কের কারো জন্যে এর মধ্যে অন্তর্ভুক্ত অবশ্যই একজোড়া জুতা। খালি পায়ে হাঁটা তাদের জন্য লজ্জার ব্যাপার হবে, কারণ তাদের জুতা কেনার সামর্থ্য নেই। অন্যদিকে ভারতীয় একজন গ্রামবাসীর জন্য এটি কোনো সমস্যা না। ভারতীয় গ্রামবাসীদের জন্য লজ্জা থেকে মুক্ত থাকার বিষয়টি নির্ভর করে অন্য কোনো বিষয়ের উপর, যেমন ধরুন তাদের সন্তানরা কাকে বিয়ে করছে। সেনের দৃষ্টিভঙ্গিতে সামাজিক উন্নয়ন হচ্ছে এই ক্যাপাবিলিটি বা সামর্থ্যগুলোর সম্প্রসারণ। যখন বেশি সংখ্যক মানুষ তাদের সমাজে অংশগ্রহণ করতে পারবেন এবং তারা নিরাপদ ও সুস্থ থাকবেন, তখনই সমাজ অগ্রসর হবে। বিশেষ করে শিক্ষা কাউকে যেমন সেই ব্যক্তিতে রূপান্তরিত হওয়ার স্বাধীনতা দেয় যা যে কেউ হতে পারেন যখন তিনি লিখতে, পড়তে এবং নানা বিষয় নিয়ে ভাবতে সক্ষমতা অর্জন করেন। গণতন্ত্রও মানুষকে সুযোগ দেয় কিভাবে সমাজ চলবে সেই বিষয়টি প্রভাবিত করতে। সে কারণে সেনের জন্য এটি আরেক ধরনের স্বাধীনতা যা উন্নয়নেরই অংশ। সত্যিকারের উন্নয়ন পণ্যের উৎপাদন দিয়ে পরিমাপ করা অর্থনৈতিক উন্নয়ন থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটি হচ্ছে মানব উন্নয়ন। আরও বেশি সংখ্যক মানুষ স্বাধীনতার অভিজ্ঞতা অর্জন করবেন, যা সুন্দর একটি জীবন কাটানোর জন্য প্রয়োজনীয় ক্যাপাবিলিটিগুলো থাকার মাধ্যমে আসে। কিন্তু এর মানে তাহলে কি আরও বেশি কারখানা, উন্নত প্রযুক্তি আর সস্তা দ্রব্য এবং সেবা? এসব কিছুই কি মানব উন্নয়নের জন্য অপ্রয়োজনীয়? মোটেও না। অবশ্যই সেগুলো প্রাসঙ্গিক। কোনো একটি সমাজে স্কুল আর হাসপাতাল থাকার পূর্ব শর্ত হচ্ছে সেই সমাজের অবশ্যই সেই সম্পদ থাকতে হবে যা এগুলো প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজন। কিন্তু অর্থনৈতিক উন্নয়ন সেনের মানব উন্নয়নের আরও ব্যাপক ধারণাটির মতো একই না। যেমন পাকিস্তান বহু দশকের অর্থনৈতিক উন্নয়নের পরেও, যেখানে এখনও সাক্ষরতার হার খুব কম, বিশেষ করে নারী জনগোষ্ঠীর মধ্যে। সুতরাং বেশি জাতীয় আয় আরও বেশি পরিমাণে মানব উন্নয়নের নিশ্চয়তা দেয় না। সেন সে কারণে অর্থনৈতিক প্রগতির নতুন একটি পরিমাপ সূচক সৃষ্টি করতে তাগাদা অনুভব করেছিলেন। তিনি তার ধারণাগুলোকে বাস্তব জীবনে প্রয়োগযোগ্য একটি উপায়ে উপস্থাপন করতে পেরেছিলেন 1990-এর দশকে, যখন তিনি জাতিসংঘকে তাদের গতানুগতিক উন্নয়ন পরিমাপ করার সূচক
গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বা জিডিপির মানোন্নয়ন করার জন্য সহায়তা করেছিলেন। গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বা মূল জাতীয় উৎপাদন একটি দেশের জাতীয় আয়ের পরিমাণটিকে পরিমাপ করে। প্রতি বছর কোনো একটি দেশ যা উৎপাদন করে সেগুলো একসঙ্গে যোগ করে যা পরিমাপ করা হয়। সেন একটি বিকল্প সূচক প্রস্তাব করেছিলেন, যেখানে তিনি আয়ের সঙ্গে জন্মের সময় প্রত্যাশিত আয়ুষ্কাল আর সাক্ষরতার হার যুক্ত করেছিলেন। এটি হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বা মানব উন্নয়ন সূচক নামে পরিচিতি পেয়েছিল এবং এটি মানব আর অর্থনৈতিক উন্নয়নের মধ্যে পার্থক্যটিকে সুস্পষ্ট করেছিল। মানব উন্নয়ন সূচকে শ্রীলঙ্কার অবস্থান যেমন সৌদি আরবের উপরে, এমনকি যদিও সৌদি আরব অনেক ধনী দেশ, বর্তমানে অধিকাংশ অর্থনীতিবিদই সেনের সঙ্গে একমত যে দেশের আয়ই শুধু উন্নয়ন নির্দেশ করে না, বরং সেই দেশের মানুষের স্বাস্থ্য ও শিক্ষাও এর অপরিহার্য অংশ। ক্যাপাবিলিটিগুলোর মধ্যে সবচেয়ে মৌলিক ক্যাপাবিলিটি হচ্ছে পুষ্টি। এর মানে যথেষ্ট পরিমাণ খাদ্য গ্রহণ করার সামর্থ্য, আর সবচেয়ে চরমতম পরিস্থিতি হচ্ছে খাদ্যের অভাব, যা অপুষ্টি আর মৃত্যুর কারণ। এখানে সেনের অভিজ্ঞতা আরও একবার তাকে তার শৈশব থেকে অনুপ্রাণিত হয়ে ভাবতে প্ররোচিত করেছিল। 1943 সালে কাদের মিয়া নিহত হওয়ার 1 বছর বা তার কিছুদিনের মধ্যেই বাংলায় 50-এর ভয়াবহ মন্বন্তরের সময় তিনি সেই দুর্ভিক্ষের শিকার দুস্থদের মধ্যে চাল বিতরণে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছিলেন, যে দুর্ভিক্ষে প্রায় 3 মিলিয়ন মানুষের মৃত্যু হয়েছিল বলে ধারণা করা হয়। ব্যাপক অনাহারের সেই স্মৃতি মনে করিয়েছিলেন সেন। যখন বেশ কয়েক দশক পরে তিনি তার দুর্ভিক্ষের তত্ত্বটি গড়ে তুলেছিলেন। সেই সময়ে 1970 আর 1980-র দশকে আফ্রিকা আর এশিয়ার বেশ কিছু দেশ ভয়ঙ্কর দুর্ভিক্ষের শিকার হয়েছিল, আর খাদ্যের অভাবকেই স্পষ্টভাবে এই দুর্ভিক্ষের কারণ মনে করা হয়েছিল। মানুষ অভুক্ত থাকে যখন অনাবৃষ্টি হয় আর ফসল নষ্ট হয়ে যায়, অথবা হয়তো দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণে যখন খাওয়ার মতো মুখের সংখ্যাটাই শুধু বেড়ে যায়। 18 শতাব্দীতে থমাস ম্যালথাস যে উপসংহারে পৌঁছেছিলেন, সেন এই সাধারণ ব্যাখ্যা ত্রুটিগুলো লক্ষ্য করতে পেরেছিলেন। খরা আমেরিকাতেও মাঝে মাঝে হয়, কিন্তু কেউই সেখানে এই স্তরে অনাহারে থাকেন না। যদিও ম্যালথাস অতিরিক্ত জনসংখ্যার পরিণতি কী হতে পারে তা নিয়ে সতর্ক করেছিলেন, কিন্তু ইথিওপিয়া আর সুদানে যখন দুর্ভিক্ষ হয়েছিল, যেখানে বিশাল একটি ভৌগোলিক এলাকায় কম সংখ্যক জনগোষ্ঠী ছড়িয়ে ছিটিয়ে বাস করত, সেন বলেছিলেন খাওয়ার জন্য মানুষের হাতে যথেষ্ট পরিমাণ খাদ্য নেই, আর সার্বিকভাবে দেশে যথেষ্ট পরিমাণ খাদ্য লভ্য নয়। এই দুটি পরিস্থিতি কিন্তু একই বিষয় নয়। খাদ্য শুধু খাদ্যই নয়, এটি একটি পণ্যদ্রব্য যা মানুষ বাজার থেকে সংগ্রহ করে, এবং সে কারণে বহু ধরনের কারণ আছে কেন মানুষ যথেষ্ট পরিমাণ খাদ্য সংগ্রহ করতে ব্যর্থ হতে পারে এবং পরিণতিতে ক্ষুধার্ত হতে পারে। সেন যুক্তি দিয়েছিলেন দুর্ভিক্ষ হয় যখন খাদ্যের ওপর মানুষের এন্টাইটেলমেন্ট বা অধিকার খুব নিম্ন একটি পর্যায়ে পৌঁছায়, যেখানে খাওয়ার জন্য তারা যথেষ্ট পরিমাণ খাদ্য সংগ্রহ করতে পারে না। জনগণের এই এন্টাইটেলমেন্ট বা অধিকার হচ্ছে তাদের আয় ও খাদ্যের মূল্য অনুযায়ী কতটুকু খাদ্য তাদের কেনার সামর্থ্য আছে। এন্টাইটেলমেন্টে আরও যুক্ত সেই সব খাদ্য যেগুলো তারা নিজেদের বাড়িতে উৎপাদন করেন, এবং এমন যে কোনো খাদ্য যা সরকার তাদের দেয়। খাদ্য অধিকার ধসে পড়তে পারে, এমনকি যখন দেশে সার্বিকভাবে কোনো খাদ্য ঘাটতি, খরা অথবা জনসংখ্যার বিস্ফোরণ নেই। দুর্ভিক্ষ হওয়ার জন্য এদের কোনোটারই প্রয়োজন নেই। মাঝে মাঝে গরিবরা শুধু বাজারের মূল্যবৃদ্ধির কারণে খাদ্য সংগ্রহ করার সম্ভাবনা থেকে বঞ্চিত হয়। এটি সেনের মনে জেগে ওঠা একটি প্রশ্নের উত্তর দিতে সহায়তা করেছিল, যে প্রশ্নটি তার মনে এসেছিল বাংলায় যখন তিনি দুর্ভিক্ষ দেখেছিলেন। যদি দুর্ভিক্ষের কারণ খুব অল্প পরিমাণ খাদ্য সরবরাহ হয়ে থাকে, তাহলে খাদ্য দিয়ে ভালোভাবে মজুদ সব দোকানের সামনেই মানুষ কেন অনাহারে ছিল, এবং তার সচ্ছল বন্ধু আর আত্মীয়দের জীবনে দুর্ভিক্ষ কেন কোনো প্রভাব ফেলেনি? 1970 আর 1980-র দশকে ঘটা দুর্ভিক্ষগুলো ব্যাখ্যা করতে সেন এই এন্টাইটেলমেন্টের ধারণাটি ব্যবহার করেছিলেন। 1974 সালে বাংলাদেশের একটি দুর্ভিক্ষের সময় খাদ্যের উৎপাদন বেশি ছিল, কিন্তু একটি বন্যা কৃষিকাজে বিঘ্নতা ঘটিয়েছিল, যার পরিণতিতে গ্রামে বহু মজুর তাদের কাজ হারিয়েছিল। অন্যরা বন্যার কারণে চিন্তিত হয়ে খাদ্য কিনে মজুত করতে শুরু করেছিলেন, যা খাদ্য মূল্যের খুব দ্রুত বৃদ্ধির কারণ হয়েছিল। খাদ্যের চড়া দাম এবং উপার্জনের অভাবে বহু দরিদ্র মানুষেরই খাদ্য কেনার সামর্থ্য ছিল না, এবং তাদের মধ্যে কিছু অভুক্ত হয়ে প্রাণ হারিয়েছিলেন। যখন বাজারের মূল্য স্বাভাবিক হয়েছিল,
দুর্ভিক্ষও শেষ হয়েছিল। সেন যুক্তি দিয়েছিলেন, বাজার মূল্যের এই পরিবর্তনগুলো কিভাবে দুর্ভিক্ষের কারণ হতে পারে সেটি সম্বন্ধে ভালো ধারণা ও বোঝাপড়ার মাধ্যমে দুর্ভিক্ষের মতো পরিস্থিতি এড়াতে আরও অনেক কিছু করা সম্ভব। যেমন 1970-এর দশকে অনাবৃষ্টির কারণে কৃষি শ্রমিকরা তাদের কাজ হারাতে শুরু করেছিল ভারতের মহারাষ্ট্র রাজ্যে। তখন সরকার তাদের রামসার নির্মাণ আর পানির কুয়া খনন করার কাজ দিয়েছিল, যা তাদের জন্য একটি বেতন নিশ্চিত করেছিল এবং তাদের খাদ্য পাওয়ার অধিকারটিকে সুরক্ষিত করেছিল, আর এভাবে দুর্ভিক্ষ এড়ানো সম্ভব হয়েছিল। সেন বলেন যে দুর্ভিক্ষ প্রতিরোধ করার জন্য গণতন্ত্র আর স্বাধীন গণমাধ্যম একান্তভাবেই প্রয়োজন। যখন সাংবাদিকরা দরিদ্র অসহায় মানুষের দুর্দশা নিয়ে লিখতে পারেন, এই বিষয়গুলো নিয়ে কিছু করার জন্য সরকার নিজেকে দায়বদ্ধ ভাবতে উৎসাহিত হতে পারে। অন্যথায় সেই সরকারের পরবর্তী নির্বাচনে পরাজয়ের ঝুঁকি থাকে। সেন বিশ্বাস করেন যে ঠিক এই কারণেই স্বাধীনতার পর থেকে ভারতে কখনো দুর্ভিক্ষ হয়নি। অন্যদিকে 20 শতাব্দীতে সবচেয়ে বড় দুর্ভিক্ষ হয়েছিল 1950-এর দশকে চীনে, যেখানে 30 মিলিয়ন মানুষের মৃত্যু হয়েছিল। আর এতটা দীর্ঘ সময় এটির স্থায়িত্ব ছিল এবং এত বেশি মৃত্যুর কারণ হয়েছিল, তার একটি কারণ ছিল এই বিষয়ে সাংবাদিকদের কোনো কিছু লেখার স্বাধীনতা ছিল না। দেশটির অর্থনীতি আধুনিকায়ন করার উদ্দেশ্যে চীন সরকারের গ্রেট লিপ ফরওয়ার্ড কর্মসূচির সূচনা করেছিল, যার অংশ ছিল কৃষি ব্যবস্থায় একটি ভয়াবহ বিপর্যয়মূলক পুনর্গঠন প্রক্রিয়া। আর যেহেতু এই কর্মসূচির পরিণতি কী হচ্ছে সেটি সত্যিকারভাবে রিপোর্ট করার জন্য কেউ ছিল না, সরকারের কর্মসূচিগুলো চালিয়ে যেতে সক্ষম হয়েছিল, যার পরিণতিতে বহু মানুষকে জীবন দিতে হয়েছিল। আরও সাম্প্রতিক সময় 1984 সালে একটি দুর্ভিক্ষ ঘটেছিল উত্তর আফ্রিকার ইথিওপিয়ায়। টেলিভিশনে যে দুর্ভিক্ষের রিপোর্ট পুরো পৃথিবীকে বেশ বড় একটি ধাক্কা দিয়েছিল। ঘটনাটি আফ্রিকাকে সাহায্য করার লক্ষ্যে তহবিল গড়তে, রেকর্ড প্রকাশ আর বড় কনসার্টের আয়োজন করতে অনুপ্রাণিত করেছিল। যদিও এই দুর্ভিক্ষটি ভয়াবহ ছিল, কিন্তু এটি মধ্য শতাব্দীতে চীনে ঘটা দুর্ভিক্ষ কিংবা 1930-এর দশকে 8 মিলিয়ন মানুষের মৃত্যুর কারণ রুশ দুর্ভিক্ষের তুলনায় আকারে বেশ ছোট ছিল। সৌভাগ্যক্রমে বড় মাত্রার এই ধরনের দুর্ভিক্ষ এখন অতীতের ঘটনা মাত্র। বর্তমান সময়ে দুর্ভিক্ষগুলো প্রায়শই আফ্রিকার সেই এলাকাগুলোই সীমাবদ্ধ যেখানে এখনও যুদ্ধ হচ্ছে। প্রায়শই কোনো ভয়ঙ্কর সংক্রামক ব্যাধির কারণে যে পরিমাণ প্রাণহানি হয়, তার তুলনায় এই ধরনের দুর্ভিক্ষের কারণে অনাহারে এখন কম সংখ্যক মানুষই প্রাণ হারায়। আর সেই মহামারীগুলো যুদ্ধের বিশৃঙ্খলায় সহজে বিস্তার লাভ করতে পারে। প্রায়শই অর্থনীতিকে স্টক মার্কেট, বড় শিল্প কারখানা আর ব্যবসায়ীদের নেওয়া সিদ্ধান্তগুলি নিয়ে অধ্যয়ন বলেই মনে করা হয়। অবশ্যই সেগুলো জরুরি, কিন্তু সেন দেখিয়েছিলেন অর্থনীতির অধ্যয়নের পরিধি এর চেয়ে আরও অনেক বিশাল। 19বিংশ শতাব্দীতে আলফ্রেড মার্শাল বলেছিলেন, যেমন তাদের ঠান্ডা মাথা থাকতে হবে, তেমনি অর্থনীতিবিদদের উষ্ণ একটি হৃদয় থাকাও দরকার। মার্শাল যে ধরনের অর্থনীতিবিদদের কথা বলেছিলেন, অমর্ত্য সেন অবশ্যই তার একটি উদাহরণ। সমাজের একেবারে নিচের স্তরের মানুষগুলোর দুর্দশা নিয়ে ভাবতে তিনি যুক্তি ব্যবহার করেছিলেন। সেই কাদের মিয়ার মতো বহু মিলিয়ন মানুষ যারা কোনো মতে জীবন ধারণ করছেন, প্রায়শই যারা বাঁচার সংগ্রামে পরাজিত হয়। সেন মনে করেন একটি সুখী আর পরিপূর্ণ জীবন যাপন করার জন্যে সবচেয়ে দরিদ্রতম মানুষের যা একান্তভাবে প্রয়োজন, সেই সব নানা জিনিস নিয়ে মূলত অর্থনীতি। খাদ্যের জন্য অর্থ জরুরি, কিন্তু কিভাবে পড়তে হয় সেটি জানা, সুস্থ থাকতে পারা এবং সমাজ পরিচালনায় অংশগ্রহণ করার সুযোগ থাকাও গুরুত্বপূর্ণ। সত্যিকারের মানব উন্নয়ন হচ্ছে আসলে সেই স্বাধীনতাগুলোই বিকশিত হওয়া।